দেখো, তোমাদের বিধ্বস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের যে চ্যাপ্টারটা আছে সেটা আমরা অলরেডি একটা ক্লাস নিয়েছি। সেখানে আমরা যে একটা উপপাদ্য করেছিলাম যে যে কোনো বিধ্বস্ত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, এবং এটা ছাড়াও আমরা কিছু প্রয়োগ এবং কিছু অঙ্ক তোমাদেরকে দেখিয়েছি। তোমরা যারা এই চ্যাপ্টারটা শুরু অর্থাৎ আমার যে প্রথমের যে ভিডিওটি দেখোনি তারা কিন্তু তোমরা প্রথম ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপর তোমরা এটা দেখবে, ঠিক আছে? আচ্ছা, আমরা যেটা আগের দিন শিখেছি সেটা একটু মনে করে দেওয়ার চেষ্টা করব। যে যে কোনো বৃত্তের মধ্যে যদি কোনো চতুর্ভুজ আমরা অঙ্কন করি, দেখো এখানে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করছি, তাহলে এই চতুর্ভুজের বিপরীত কোণগুলো হচ্ছে পরস্পর সম্পূরক। অর্থাৎ এই কোণটার এই কোণটা মিলে হয়ে যাবে 180 ডিগ্রি, আবার এই কোণটা এবং এই কোণটা মিলে হয়ে যাবে 180 ডিগ্রি। এইটা আর এইটা এ দুটো যোগ করলে হয়ে যাবে 180, মানে এইটা আর এইটা মিলে যেমন 180 ডিগ্রি হবে, তেমনিভাবে এইটা এবং এই কোণটা মিলেও কিন্তু 180 ডিগ্রি হবে, ঠিক আছে? এর যে বিপরীত যে উপপাদ্যটা, বিপরীত কথাটা যদি বলা হয় যে যে কোনো একটা ধরো চতুর্ভুজ আছে, যে কোনো একটা চতুর্ভুজ, এবং এই চতুর্ভুজটা এমনই একটা চতুর্ভুজ যার বিপরীত কোণগুলো হচ্ছে পরস্পর সম্পূরক। যে এই কোণটা এবং এই কোণটা মিলে হবে 180, আর এই কোণটা মিলে হবে 180টি কিন্তু আগের থেকে বলা আছে। তাহলে আমরা বলতে পারবো অবশ্যই এই চতুর্ভুজটা কিন্তু বৃত্তস্ত হবে, অর্থাৎ এই চতুর্ভুজটার শীর্ষবিন্দুগুলি দিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করতে পারবো। তার মানে দেখো, দুটো জিনিস আমরা আগের যে ক্লাস সেখানে আমরা শিখে ফেলেছি যে একটি বৃত্তের মধ্যে যদি চতুর্ভুজ অঙ্কন করা হয় তাদের বিপরীত কোণগুলো যেমন পরস্পর সম্পূরক হয়, তেমনি যে কোনো একটি চতুর্ভুজের বিপরীত কোণগুলো যদি সম্পূরক দেওয়াই থাকে তাহলে অবশ্যই সেই চতুর্ভুজটার শীর্ষবিন্দুগুলি দিয়ে আমরা কিন্তু একটা বৃত্ত অঙ্কন করতে পারবো। অর্থাৎ চতুর্ভুজটার যে শীর্ষবিন্দুগুলি সেগুলি বৃত্তস্ত হবে, ঠিক আছে? এটা আমরা শিখেছিলাম। আচ্ছা, এবং এখান থেকে কিছু প্রয়োগ করেছি এবং দু একটা অঙ্ক করেছি, সেই ক্লাসটা তোমরা করে নেবে। তাতে ভিডিওটি তোমরা আগের যে ভিডিওটি সেটি কিন্তু মন দিয়ে দেখে নেবে। তারপর আমরা কিন্তু এই যেটা শুরু করছি সেটা তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। দেখো, আজকে যেটা একটা প্রয়োগ করব সেটা হচ্ছে বৃত্তস্ত ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। প্রমাণ করতে হবে কি, যে বৃত্তস্ত ট্রাপিজিয়াম হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। তাহলে ট্রাপিজিয়াম কাকে বলা হয় তোমরা জানো, যে কোনো একটা চতুর্ভুজের যদি এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় তাহলে সেই চতুর্ভুজটাকে বলা হচ্ছে ট্রাপিজিয়াম। এবং যদি সেই ট্রাপিজিয়ামের এই তির্যক দুটি বাহু সমান হয় তখন তাকে বলা হবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তো লক্ষ্য করে দেখো, আমরা এখানে কিন্তু একটা বৃত্তের মধ্যে ট্রাপিজিয়াম অঙ্কন করেছি যার এই বাহুটার সঙ্গে অর্থাৎ এডির সঙ্গে বিসি বাহুটা হচ্ছে সমান্তরাল, ঠিক আছে? তো এখানে কি বলা আছে, যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম অর্থাৎ বৃত্তের মধ্যে যে ট্রাপিজিয়ামটা আমরা অঙ্কন করেছি এই ট্রাপিজিয়ামটা অবশ্যই কি হবে, সমদ্বিবাহু হয়ে যাবে, অর্থাৎ দুটি বাহু সমান হয়ে যাবে, ঠিক আছে? এখানে দুটি বাহু বলতে তির্যক বাহু দুটি সমান হয়। এবি এবং ডিসি এই যে দুটি বাহু আছে তির্যক বাহু, এই তির্যক বাহু দুটিকে আমাদের সমান প্রমাণ করতে হবে। আর কি, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, অর্থাৎ এসি এবং বিডি এই যে দুখানা কর্ণ আছে এই দুখানা কর্ণও কিন্তু সমান হবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্তের মধ্যে কি লেখা যেতে পারে? প্রদত্ত আমরা জানি, প্রদত্ত বলতে যে প্রশ্নটার মধ্যে যেটা বলা থাকে, অর্থাৎ এই যে এবিসিডি, এই এবিসিডি হলো একটি কি, বলো, একটি বৃত্তস্ত ট্রাপিজিয়াম, ঠিক আছে? এটা দেখো লেখাই আছে, একটি বৃত্তস্ত ট্রাপিজিয়াম, আচ্ছা। প্রমাণ কি করতে হবে, যেটাকে আমরা প্রামাণ্য বলি, বা তুমি লিখতে পারো প্রমাণ করতে হবে, বা তুমি লিখতে পারো প্রামাণ্য বিষয়, ঠিক আছে? প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে যে এবির সঙ্গে ডিসিটা সমান। এবির সঙ্গে ডিসিটা যদি আমি সমান প্রমাণ করতে পারি তাহলে আমার এই ট্রাপিজিয়ামটা হয়ে যাবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। আচ্ছা, আর কি বলা আছে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, অর্থাৎ এসির সঙ্গে বিডিটাও কিন্তু সমান করতে হবে, প্রমাণ করতে হবে আর কি। তাহলে এসির সঙ্গে আমরা বিডি, এই যে এসি এবং বিডি যে দুখানা কর্ণ আছে দুখানা কর্ণকে আমরা সমান দেখাবো, আর এবির সঙ্গে ডিসি দুখানা বাহুকেও আমরা সমান দেখাবো, তাহলে কিন্তু উপাদ্যটি প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রমাণের দিকে আমরা একটু যাই।
লক্ষ্য করো যে তোমাদের এখানে একটু জানার বিষয় আছে, তোমরা এটা সামান্তরিক যে চ্যাপ্টারটা ক্লাস 9 সেখানে অবশ্যই দেখেছো যে এরকম দুখানা যদি সরল লেখা থাকে, তারা যদি পরস্পর সমান্তরাল হয় এবং কোনো একটি ভেদক যদি ওদেরকে ভেদ করে যায়, তাহলে এক পাশের এই দুটো কোণের সমষ্টি হয় সবসময় 180 ডিগ্রি। লক্ষ্য করে দেখো এডি এবং বিসি এই যে দুটো বাহু, এই দুটো বাহু হচ্ছে কিন্তু সমান্তরাল, আর এখানে এবিটা ভেদক, যেমনভাবে এইটার সঙ্গে এটা সমান্তরাল এবং এটা হচ্ছে ভেদক। তাহলে তুমি বলতে পারো যে এই যে কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের যোগফল কিন্তু তোমার হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে এখানে তুমি লিখতে পারবে যে এডিটা হচ্ছে তোমার বিসির সঙ্গে সমান্তরাল, এবং যেহেতু দিয়ে শুরু করবে, যেহেতু এডি সমান্তরাল বিসি এবং এবি ভেদক, এবি ভেদক, অতএব আমরা বলতে পারি ডিএবি কোণ প্লাস এবিসি কোণ এই দুটোই যোগ করলে কিন্তু হয়ে যাবে 180 ডিগ্রি। আবার যেহেতু এই চতুর্ভুজটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে তাদের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, অর্থাৎ এ কোণের সঙ্গে সি কোণ যোগ করলে কত হবে, এ কোণের সঙ্গে সি কোণ যোগ করলে যাবে 180 ডিগ্রি। তুমি লিখতে পারো যে যেহেতু এ বি সি ডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব ডিএবি কোণ প্লাস বিসিডি কোণ ইকুয়াল টু 180। তাহলে এই যোগফলটাও 180, দেখো এখানে কোণের চিহ্নটা দেওয়া হয়নি, এই যে যোগফলটা এটাও 180, এই যোগফলটা 180, তার নিশ্চয়ই এই বাঁ সাইডগুলো সমান, যেহেতু ডান সাইড দুটো 180। তাহলে আমি বলতে পারি যে ডিএবি কোণ প্লাস এবিসি কোণ সমান ডিএবি কোণ প্লাস বিসিডি কোণ। ঠিক আছে, এখন দেখো এই ডিএবির সঙ্গে এই ডিএবি কিন্তু কেটে যাচ্ছে, তাহলে তোমরা পাচ্ছ কি এখানে এ বি সি কোণ সমানই হয়ে যাচ্ছে বিসিডি কোণ। অর্থাৎ দেখো এ বি সি কোণ মানে দেখো এই যে কোণটা, আর বিসিডি কোণ বলতে এই কোণটা, তাহলে এই দুটো কোণ হয়ে যাচ্ছে তোমার সমান হয়েছে। আবার দেখো একটা জিনিস, আমরা একটা উপাদ্য শিখেছিলাম যে একটা বৃত্তের মধ্যে যদি দুটি একই বৃত্তাংশস্থ কোণ থাকে, অর্থাৎ দেখো দুটো তোমাকে পয়েন্ট প্রথমে নিতে হবে এ আর বি, এর সঙ্গে যোগ করে এরকমভাবে একটা কোণ তৈরি করলাম এ সি বি, আবার এর সঙ্গে যদি এরকম যোগ করে আবার একটা কোণ তৈরি করি যে এপিবি, তাহলে এই দুটো কোণকে বলা হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। ঠিক আছে, সবসময় লক্ষ্য রাখো যে যে দুটো পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট দুটোকে একই করে যত কোণ তৈরি করা যায় সব কোণের মান হয় সমান। দেখো স্টার্টিং হচ্ছে এ, সিতে গিয়ে বিতে আসছে, মানে পরিধির একটা বিন্দুতে গিয়ে আবার বিতে ফিরে আসছে। আবার দেখো স্টার্টিং এ, পিতে গিয়ে এন্ডিং বি, মানে স্টার্টিং আর এন্ডিং এর দুটো পয়েন্টকে একই রেখে যত কোণ তুমি তৈরি করতে পারবে, আরও একটা ধরো কোণ তৈরি করলাম স্টার্টিং আর এন্ডিংকে একই রেখে, ধরো এখানে নাম দিলাম ডি, তাহলে এই কোণটাও কিন্তু এই দুটো কোণের সঙ্গে সমান হয়ে যাবে, অর্থাৎ এটা যদি 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, তাহলে এই কোণগুলো হয়ে যাচ্ছে তোমার সমান। তাহলে এগুলোকে বলা হয় একই বৃত্তাংশস্থ কোণ। তো এখানেও দেখো ওই ধরনের তুমি দুটি কোণ পাবে। দেখো বি থেকে শুরু করে, এই যে বি থেকে শুরু করে তুমি এতে গিয়ে সিতে ফিরে আসছে, মানে স্টার্টিং বি এন্ডিং হচ্ছে সি। আবার দেখো স্টার্টিং বিতে গিয়ে ডিতে গিয়ে সিতে ফিরে আসছে, তার মানে দেখো এইখানে তুমি একখানা কোণ পাচ্ছ যে বি এ সি, আবার এদিক থেকে বি ডি সি, এখানে একখানা তুমি কোণ পাচ্ছ। তাহলে এই যে দুখানা কোণ, এই দুখানা কোণকে বলা হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। তুমি লিখতে পারো আবার এটার নাম হচ্ছে বিএসি ইকুয়াল টু বিডিসি। এটা কিন্তু কি একই বৃত্তাংশস্থ, একই বৃত্তাংশস্থ একই বৃত্তাংশস্থ কোণ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। তো এমনিতে তুমি দেখো একই বৃত্তাংশস্থ কোণ যখন তুমি লিখবে, তুমি এইটাকে খেয়াল রাখবে, দেখো স্টার্টিং বি এন্ডিং সি, আর মাঝের যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো অবশ্যই পরিধির বিন্দু হবে, পরিধির উপরে বিন্দু হবে।
তাহলে এরপর এই দুটো সমান হয়ে গেল। এখানে তুমি একটা সমান পেয়েছো, মানে এটাকে যদি আমি 1 নম্বর দিই, এটাকে যদি 2 নম্বর দিই। আচ্ছা, এরপর তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এখানে একটা ত্রিভুজ আছে, দেখো লিখবে এখন ত্রিভুজ বিএসি, লক্ষ্য করো বিএসি এবং বিডিসি, ত্রিভুজ বিডিসি। তাহলে বিএসি আর বিডিসি এই দুখানা ত্রিভুজের, লক্ষ্য করে দেখো বিএসি এর মধ্যে দেখো এই কোণটা আছে, আর বিডিসি এর মধ্যে দেখো এই কোণটা আছে, দুটো কোণই হচ্ছে সমান, যেটা আমরা 1 নম্বরে দেখেছি। 1 নম্বরে কি লিখেছি? এ বি সি সমান হচ্ছে বিসিডি। আবার এখনই যেটা আমরা প্রমাণ করলাম যে এই যে কোণ বিএসি কোণ, বিএসি কোণ সমানই হচ্ছে বিডিসি কোণ, বিডিসি কোণ, এগুলো হচ্ছে আবার একই বৃত্তাংশস্থ কোণ। এই দুটো কিন্তু আমরা পূর্বেই প্রমাণিত, তুমি এখানে লিখে দেবে যে পূর্বেই প্রমাণিত, এটা আমরা পূর্বেই প্রমাণ করে নিয়েছি। আর কি, এই যে বিসি বাহুটা, এই বিসি বাহুটা কিন্তু দেখো সাধারণ বাহু, এই বিসি বাহু হচ্ছে সাধারণ বাহু, কারণ এই বিসি বাহুটা এ বি সি ত্রিভুজ, মানে বি এ সি ত্রিভুজ এবং বি ডি সি ত্রিভুজ, দুটি ত্রিভুজেরই বাহু। তাহলে দুটি কোণ এবং একটি বাহু যদি সমান হয়, তাহলে তুমি বলতে পারবে যে এই যে ত্রিভুজটা বিএসি, এটার সঙ্গে বিডিসি, এই দুটো ত্রিভুজ হচ্ছে তোমার সর্বসম। কোন শর্তে? শর্তটা হচ্ছে এ এ এস, অর্থাৎ দুটো কোণ আর একটা বাহু। তাহলে তুমি লিখবে এ এ এস শর্তে। এখন যখন এই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যায়, তখন তাদের অনুরূপ বাহু যেমন সমান হয়, তেমনি অনুরূপ কোণও সমান হয়ে যায়। তাহলে লক্ষ্য করো, এখানে অনুরূপ বাহু বলতে এবি, এই ত্রিভুজের বিএসি ত্রিভুজের এবি আর বিডিসি ত্রিভুজের ডিসি, এই দুটো বাহু কিন্তু সমান হয়ে যাবে। অতএব তুমি লিখবে যে এ বি সমানে হচ্ছে ডিসি, এটার পরে লিখবে আর কি, ঠিক আছে? এখানে তুমি কি লিখতে পারো? অনুরূপ বাহু। অনুরূপ বাহু, দেখো তোমাকে বলা হয়েছিল প্রমাণ করতে এবি সমান ডিসি, তাহলে এবি সমান ডিসি একটা প্রমাণ হয়ে গেল। আর এসি, এসি এটা কিন্তু এই ত্রিভুজটা, অর্থাৎ বিএসি ত্রিভুজের একটা বাহু, আর বিডি, এই বিডিটা হচ্ছে আবার বিডিসি ত্রিভুজের আরেকটি বাহু। তাহলে এসি সমান বিডি, এটাও কিন্তু অনুরূপ বাহু। তাহলে আমাদের যে দুটি প্রমাণ করার কথা ছিল, এবি সমান ডিসি এবং এসি সমান বিডি, এই দুটো আমরা প্রমাণ করলাম। অর্থাৎ যে বৃত্তের মধ্যে যে ট্রাপিজিয়ামটা অঙ্কন করেছিলাম, তার এবি এবং ডিসি সমান, অর্থাৎ অবশ্যই সেটা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়ে গেল, আর কর্ণগুলো হয়ে গেল সমান। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো, এটা কিন্তু একটা তোমাদের বইয়েই আছে এরকম একটা প্রয়োগ। চলো এটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো এখানে আছে যে একটা বৃত্ত, তার কেন্দ্রটা হচ্ছে ও, হয়েছে? এরপর তোমার এখানে দুখানা তোমার জ্যা বলা আছে, একটা হচ্ছে এপি, একটা হচ্ছে এ কিউ, এবং দুটো জ্যায়ের আরেকটা জিনিস বলা আছে যে এপি জ্যাটার মধ্যবিন্দু হচ্ছে আর, আর এ কিউ জ্যাটার মধ্যবিন্দু হচ্ছে এস। তোমাকে প্রমাণ করতে হবে যে এ আর ও এস, বা তুমি বলতে পারো ও আর এ এস, এই যে চারটা বিন্দু, এই চারটা বিন্দু বোঝে সমবৃত্তস্থ হবে। অর্থাৎ এই চারটা বিন্দু দিয়ে যদি একটা যে চতুর্ভুজটা অঙ্কন করা যাবে, এই চতুর্ভুজটা একটা বৃত্তের মধ্যে অবস্থিত হবে। আর একটু পরিষ্কার করলে বললে হবে যে এই যে চতুর্ভুজটা ও আর এ এস, আমরা এটাকে অঙ্কন করিনি, করবো এখনই। তো এই চতুর্ভুজটা যে চারটা শীর্ষবিন্দু ও আর এ এস, এই চারটা শীর্ষবিন্দু অবশ্যই একটি বৃত্তের মধ্যে অবস্থিত হবে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো, ভাষাগুলো অনেক লিখলে কিন্তু আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা লেখাগুলো লিখবে নিজেরা নিজের মতো করে। তো প্রথমে তোমরা কি লিখতে পারো? প্রথমে লিখবে তোমাদের প্রদত্ত, প্রদত্তর মধ্যে যেটুকু লিখবে যে ও কেন্দ্রীয় বৃত্তের এপি এবং এ কিউ হলো দুটি জে, এপির মধ্যবিন্দু আর এবং এ কিউর মধ্যবিন্দু এস। ব্যাস, এইটুকু তোমার হয়ে গেল পদার্থের মধ্যে। প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে, তারপর লিখবে প্রমাণ করতে হবে। তাহলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে ও আর এ আর এস, ও আর এ এস, এই বিন্দু চারটি হচ্ছে সমবৃত্তস্থ, অর্থাৎ একটি বৃত্তের উপরে থাকবে চারটি শীর্ষবিন্দু, এটা আমাদের প্রমাণ করতে হবে। এরপর চলে যাব অঙ্কন। অঙ্কন কেন? কারণ আমাদের যে চতুর্ভুজটার কথা বলা হচ্ছে, সেই চতুর্ভুজটা তো অঙ্কন করতে হবে। চতুর্ভুজটা তাহলে অঙ্কন করতে হলে কী করতে হবে?
ও এর সঙ্গে তুমি আরটাকে যুক্ত করো আর ও এর সঙ্গে এসটাকে যুক্ত করে দেবে। তাই এখানে লিখবে ও কমা আর এবং ও কমা এস যুক্ত করা হলো। ঠিক আছে, এই হলো অঙ্কন। এরপর চলে যাব প্রমাণ। দেখো, প্রমাণটা বোঝার আগে তোমাকে নিজেকে ঠিক করতে হবে যে আমরা কি প্রমাণ করলে আমার এই উপপাদ্যটি প্রমাণিত হবে। তোমাকে বলা আছে যে ও আর এ এস, এই যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু ও আর এ এস, এই 4টা শীর্ষবিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যাবে, অর্থাৎ এই চতুর্ভুজটি বৃত্তস্থ হবে। তো বৃত্তস্থ হতে হলে কী হয়, আমরা বলেছিলাম যে যদি কোনো প্রকারে আমরা প্রমাণ করতে পারি যে এই চতুর্ভুজটার বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি এবং এই কোণটার এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি হচ্ছে, তাহলে অবশ্যই যেটা আমরা উপাদ্য শিখেছি সেখান থেকে বলে দিতে পারবো যে 4টি বিন্দু অবশ্যই বৃত্তস্থ হবে। ঠিক আছে, তো লক্ষ্য করো এপিটা কি বটে, এপিটা হচ্ছে জে, হয়েছে। তো এই ওটা কি বটে, ওটা হচ্ছে কেন্দ্র। তাহলে কেন্দ্রর সঙ্গে ও আরটা দেখো আমরা কি করেছি, যুক্ত করেছি, মানে ও এর সঙ্গে আর যুক্ত করেছি, এটা সরল লেখা পেয়েছি। তো একটা আমরা উপাদ্য একদম প্রথম দিকে যেটা শিখেছিলাম যে ও হচ্ছে এক বৃত্তটার যদি কেন্দ্র হয় আর এপি যদি মনে করো ওই বৃত্তটারই একটি জে হয়, আরটা যদি মধ্যবিন্দু হয়, তাহলে ও এর সঙ্গে যদি আরটা আমরা যুক্ত করি তাহলে বলতে পারবো যে ও এর রেখাংশটা হচ্ছে এপি রেখাংশটার সমদ্বিখণ্ড, কারণ আরটা তো মধ্যবিন্দু বলাই আছে, তাহলে ও আরটা হচ্ছে সমদ্বিখণ্ডক। এরপর যে সমদ্বিখণ্ডক যদি হয় তাহলে অবশ্যই ও আরটা এপির উপরে লম্ব হয়ে যাবে। তোমরা উপর একটু দেখে নেবে, এটা আমরা আগেই করেছিলাম যে কোনো বৃত্তের মানে এই যে জ্যাটা, এই যে জ্যাটা যে ব্যাস নয় এরূপ কোনো জ্যার উপর বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা যদি ওই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই জ্যাটির উপর ওই রেখাংশটি অবশ্যই লম্ব হবে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি হবে। এখন এই একই ঘটনা দেখো তোমরা এখানে দেখতে পাবে যে এপিটা হচ্ছে একটি ব্যাস নয় এরূপ একটি জ্যা, ও হচ্ছে কেন্দ্র, আরটা আগেই মধ্যবিন্দু বলাই আছে আমাদের প্রশ্নে, তাহলে ও আরটা এমন একটা সরলরেখা যে এপিকে দুভাগে ভাগ করেছে, অর্থাৎ সমদ্বিখণ্ডক। তাহলে এই সমদ্বিখণ্ডকটা অবশ্যই এপির উপরে কি হবে, লম্ব হয়ে যাবে, অর্থাৎ এই কোণটা ক ডিগ্রি হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে তোমরা লিখবে কি, লিখবে যে যেহেতু এপিটা হচ্ছে একটি জ্যা এবং ও আর হচ্ছে এপি এর সমদ্বিখণ্ডক, অতএব ও আর এ কোণ, ও আর এ কোণ ইকুয়াল টু হয়ে যাবে 90 ডিগ্রি। লেখা হলো কিন্তু তোমরা নিজের মতো করে লেখার চেষ্টা করবে। এখন আরেকটি তুমি লক্ষ্য করে দেখো এ কিউ, এ কিউটাও কিন্তু একটি জে এবং ওই জেটিকেও কিন্তু ওএস কি করেছে, সমদ্বিখণ্ডিত করেছে, কারণ এসটা আগেই বলা আছে মধ্যবিন্দু। তাহলে ওএসটা হচ্ছে এ কিউ জেটার সমদ্বিখণ্ডক, তাহলে এই সমদ্বিখণ্ডকটাও এই জেটার উপরে কি হয়ে যাবে, লম্ব হয়ে যাবে, অর্থাৎ ও এস এ কিউর উপরে লম্ব, তার মানে ও এস এ, ও এস এ সমান হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা 90, এটা 90। এখন লক্ষ্য করে দেখো যে এই যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজটার এই কোণটা এবং এই কোণটা 90 আর 90 যোগ করলে কত হয়েছে, 180 ডিগ্রি, অর্থাৎ এই চতুর্ভুজটা দেখো এই বিপরীত কোণ দুটি হচ্ছে পরস্পর সম্পূরক। এখন একটি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত হয়, 360 ডিগ্রি। তাহলে এই দুটো যদি 180 হয়ে যায় তাহলে বাকি এই দুটো তো অবশ্যই 180 হয়ে যাবে, কারণ 360 মাইনাস 180 ইকুয়াল টু কত, 180, অর্থাৎ এই দুটো কোণ হচ্ছে পরস্পর সম্পূরক। তাহলে ও আর এ এস এটা এমন একটা চতুর্ভুজ যার বিপরীত কোণগুলো হচ্ছে পরস্পর সম্পূরক। তার মানে কি, তার উপপাদ্য থেকে আমরা এই চ্যাপ্টারে যে পদ্ধতি শিখেছি সেটা থেকে আমরা কি বলতে পারবো, অবশ্যই ও আর এ এস বিন্দু 4টি সমবৃত্তস্থ হবে। ঠিক আছে, তাই তোমরা প্রথমে বুঝে নিয়েছো, এবার নিজের মতো করে লিখে নেবে। দেখো এটাও কিন্তু একটা খুব সুন্দর একটা প্রয়োগ হয়েছে। কি বলা আছে তোমাদের প্রশ্নটা আমি বলে দিই, তোমাদের বইয়ে আছে প্রয়োগ 9, তোমরা দেখতে পারো। তো সেটাই নিয়ে চলো একটু আলোচনা করা যাক। তো এ বি সি ডি এটা হচ্ছে একটা চতুর্ভুজ। এখন বলা আছে যে চতুর্ভুজটার যে 4টা কোণ আছে না, এই 4টা কোণকে যদি সমদ্বিখণ্ডিত করা হয়, তাহলে দেখো আমি যদি ডি কোণটাকে সমদ্বিখণ্ডন করছি তাহলে একটা নিশ্চয় রেখা চাই, তাহলে এ হচ্ছে সমদ্বিখণ্ডক আর এ হচ্ছে সমদ্বিখণ্ডক, সি কোণটা সমদ্বিখণ্ডক হয়েছে। তাহলে দুটো
যে পরে এক জায়গাতে মিলিত হয়েছে, আমরা এটা একটা অবশ্যই নাম দেবো, নাম দিচ্ছি। এবার দেখো এ কোণটারও এরকম একটা সমদ্বিখণ্ডক আছে, তাহলে এ কোণটারও দেখো সমদ্বিখণ্ডক আছে, আর বি কোণটারও একটা সমদ্বিখণ্ডক আছে। তা লক্ষ্য করে দেখো এই সমদ্বিখণ্ডকগুলো যখন আমরা আঁকলাম তখন ভিতরে দেখো ছোট্ট করে একটি চতুর্ভুজ আমরা পেয়েছি। এই চতুর্ভুজটা একটা নাম দিয়ে দিচ্ছি, যে পি, এটা নাম দিলাম কিউ, এটা নাম দিলাম আর, এটা নাম দিলাম এস। তাহলে এই যে ছোট্ট করে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজটার 4টি শীর্ষবিন্দু হচ্ছে পি কিউ আর এস। তোমাকে প্রমাণ করতে হবে যে এই পি কিউ আর এস চতুর্ভুজটি কী হবে, বিধ্বস্ত হবে। ঠিক আছে, আবার সে আগের মতনই। তাহলে পি কিউ আর এস এই চতুর্ভুজটা যদি বিধ্বস্ত প্রমাণ করতে হয়, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, এর বিপরীত কোণগুলোর যোগফল 180 দেখাতে হবে। অর্থাৎ এই বিপরীত কোণগুলোকে পরস্পর সম্পর্ক দেখাতে হবে। মানে পি এর সঙ্গে আর যোগ করে যেমন 180 হবে, এস এর সঙ্গে কিউ যোগ করে 180 হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে লক্ষ্য করো, তাহলে প্রথমে তোমরা কি লিখবে, প্রদত্ততে তোমরা লিখবে যে ও এবিসিডি একটি চতুর্ভুজ। ঠিক আছে, এবিসিডি একটা চতুর্ভুজ যার এ কোণ, বি কোণ, সি কোণ এবং ডি কোণ, এই 4টি কোণের সমদ্বিখণ্ডক কে কে, এ আর, বি আর, সিপি এবং ডিপি। এই সমদ্বিখণ্ডকগুলো অঙ্কন করার পর আমরা একখানা চতুর্ভুজ পেয়েছি। ঠিক আছে, তার মানে পরিষ্কার করে লিখলে এটা বলতে পারি যে এবিসিডি একটি চতুর্ভুজ যার এ কোণ, বি কোণ, সি কোণ এবং ডি কোণের সমদ্বিখণ্ডকগুলি মিলিত হয়ে একটি চতুর্ভুজ গঠিত হয়েছে, যার নাম হচ্ছে পি কিউ আর এস। ঠিক আছে, তো প্রমাণ কি করতে হবে, পদ্ধতি চলে গেল, যেটা বললাম সেটা লিখবে। এবার লিখবে প্রমাণ করতে হবে এই যে পি কিউ আর এস এই 4টি বিন্দু হচ্ছে সমবিধ্বস্ত, অর্থাৎ একই বৃত্তের মধ্যে অবস্থিত হবে। ঠিক আছে, এবারে চলে যায় প্রমাণ। তো আমি আগেই বললাম যে এই 4টি শীর্ষবিন্দু যদি সমবিধ্বস্ত দেখাতে হয় তাহলে খুব সহজ, যেটা এই চ্যাপ্টারের উপর থেকে শিখেছি, যে বিপরীত কোণগুলোকে যোগ করে যে কোনো প্রকারে তুমি কি দেখাবে, সম্পর্ক দেখাও, অর্থাৎ 180 ডিগ্রি দেখাও। অর্থাৎ পি এর সঙ্গে আর যোগ করে তুমি 180 দেখাও, এস এর সঙ্গে কিউ যোগ করে 180, যে কোনো প্রকারে তুমি দেখাতে পারো। এখন লক্ষ্য করে দেখো যে এটা যেটা চতুর্ভুজ, এই চতুর্ভুজটার আমি ধরে নিলাম যে এই কোণটা হচ্ছে তোমার, এই যে ধরি কোণ এ সমান ধরে নিলাম 2x, ঠিক আছে, কোণ বি সমান 2y, কোণ সি সমান ধরে নিচ্ছি 2z, আর কোণ ডি এটা সমান ধরে নিচ্ছি 2t। ঠিক আছে, তো বলতে পারি যে 2 গুলো কেন ধরা হচ্ছে, কারণ এটা সমদ্বিখণ্ডক, তো তাহলে এটা যদি পুরোটা 2x হয় তাহলে এই দিকটা হয়ে যাবে x, এই দিকটা হয়ে যাবে x, এটা লিখতে সুবিধা হচ্ছে। তুমি লিখতেই পারতে যে a কোণটা হচ্ছে x, তাহলে এই দিকটা x/2, এই দিকটা x/2 হতো, ঠিক আছে, ভগ্নাংশ একটা চলে আসতো, কিন্তু এটা হলো আমাদের প্রমাণটা করতে অনেকটা সুবিধা হবে। এবং বি কোণটাকে ধরা হয়েছে 2y, তার মানে এই ছোট্ট কোণটা হয়ে যাচ্ছে y, আর এই ছোট্ট কোণটা হয়ে যাচ্ছে y। সি কোণটাকে ধরা হচ্ছে 2z, তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে z, আর এই কোণটা হয়ে যাচ্ছে z, যেহেতু তোমার পিসিটা সমদ্বিখণ্ডক। একই রকমভাবে ডিপিটা সমদ্বিখণ্ডক, ডি কোণটা বলা আছে 2t, তাহলে এই কোণটা বলা আছে t, আর এই কোণটা বলা আছে t। হয়েছে, বেশ। এখন যেহেতু এবিসিডিটা হচ্ছে একটা চতুর্ভুজ, তাহলে এবিসিডির 4টি কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। তার মানে তুমি এখানে কি বলতে পারছো, যে 2x, 2y, 2z আর 2t এগুলোকে যোগ করলে তোমার কত হয়ে যাবে, 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমি যদি 2 দ্বারা কাটাকাটি করি তাহলে কত পাবে, x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টি সমান 180 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, এখন আমাকে দেখাতে হবে যে পি কোণ আর আর কোণ মিলে হয়ে যাবে কত, পি কোণ আর আর কোণ মিলে হয়ে যাবে তোমার 180 ডিগ্রি, আমার দেখাতে হবে, তবে গিয়ে আমরা এই পদ্ধতিটা প্রমাণ করতে পারবো। তো এই যে ডিপিসি এটা তো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হবে, ডিপিসি এই ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180, কারণ ত্রিভুজ মানেই 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এই ডিপিসি কোণের মধ্যে আবার এই কোণটা বলা আছে টি, আর এই কোণটা বলা আছে জেড, তাহলে পি কোণটা কত, এই পি কোণটা হচ্ছে 180 মাইনাস টি মাইনাস জেড। তাহলে আমি এখানে লিখব যে কোণ পি সমান 180 মাইনাস টি মাইনাস জেড। ঠিক আছে, একই রকম ভাবে বলো তোমরা কোণ আরটা কত, কোণ আর মানে কোন ত্রিভুজের অংশ, এ আর বি,
এ আর বি এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, যার এই কোণটা এক্স এই কোণটা ওয়াই, তাহলে আর কোণটা কত হয়ে যাবে? খুব সহজেই আমরা বলতে পারবো কোণ আর সমান 180 মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে 180 মাইনাস এক্স মাইনাস ওয়াই। এখন যদি দুটোকে আমরা যোগ করে দিই কত হবে? পি আর আর আমরা যোগ করতে চাইছিলাম, পি আর আর যোগ করে 180 দেখাতে হবে। তাহলে কোণ পি প্লাস কোণ আর, এই দুটো কোণকে আমরা যোগ করলে পাবো 180, আর 180 হচ্ছে তোমার 360, মাইনাস দেখো এগুলো সব একটা তো যোগ করা যাবে না, তাহলে লিখবো মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস টি। এখন দেখো 360 মাইনাসটা যদি কমন নিয়ে নিই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টি, তার মানে হয়ে যাচ্ছে 360 মাইনাস এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টি এর মানটা দেখো বের করে রেখেছি আমরা 180। তাহলে এটা যদি 180 আমি বসিয়ে দিই, তাহলে 360 থেকে 180 বাদ দিলে হয়ে যাবে কত? 180 ডিগ্রি। তার মানে লক্ষ্য করে দেখো পি কিউ আর এস এই যে চতুর্ভুজটা আমরা পেয়েছিলাম ভিতরে, যার পি কোণ এবং আর কোণ এই দুটো কোণের যোগফল হয়ে যাচ্ছে কত? 180 ডিগ্রি। এখন এটা যেহেতু একটা চতুর্ভুজ, চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ যদি 180 হয়, অর্থাৎ আমরা প্রমাণ করেই ফেললাম যে পি কোণ এবং আর কোণ পরস্পর সম্পূরক, তাহলে এই দুটো কোণ 180, চারটা কোণের সমষ্টি 360, তাহলে এই কোণটার এই কোণটার যোগফল কত? এই দুটো কোণের যোগফল তাহলে 360 মাইনাস 180, মানে এটা হয়ে যাচ্ছে 180। অর্থাৎ এস কোণ এবং কিউ কোণ হচ্ছে পরস্পর সম্পূরক। তার মানে পি কিউ আর এস চতুর্ভুজটার বিপরীত কোণগুলো হচ্ছে পরস্পর সম্পূরক, অর্থাৎ অবশ্যই পি কিউ আর এস এই চতুর্ভুজটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমরা এই উপাদ্যগুলোকে ভালো করে, উপাদ্য ঠিক নয়, এগুলো উপাদ্যগুলোর প্রয়োগ বলতে পারো, এগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে। তারপর আমরা বাকি অংশটুকু আবার নেক্সট দিন আমরা এটাকে আলোচনা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।